তো গণভোটটা আসলে একটা গণতামাশায় রূপান্তরিত হয়েছে। এক ফ্যাসিজমের বদলে আরেকটা ফ্যাসিজমের আমরা রূপ দেখছি। সেই রূপের মধ্যে আমরা দেখছি যে মব ওইভাবে নিয়োগ দিতে গেলে তো বিতর্ক আসবে। এই জুলাই যোদ্ধা কারা, কিসের বেসিসে হইল, মানে কে করলো, এরা কোন মতের? কারণ জুলাই যোদ্ধারা তো আর একই মতাদর্শের মধ্যে নেই, সবাই জুলাই যোদ্ধা। বিএনপি যারা তারাও জুলাই যোদ্ধা, জামাত যারা তারাও জুলাই যোদ্ধা, এনসিপি তারাও জুলাই যোদ্ধা, আমরা যারা কথা বলি আমরাও জুলাই যোদ্ধা। তো এত যোদ্ধার মধ্যে আপনি কাকে কোন ক্রাইটেরিয়াতে বাঁচলেন, সেই তো আবার সেই কোটা হয়ে গেল, তাই না? তো যেটা বলছিলাম যে আমরা একটা পয়েন্টেই মানে লাস্টের কোটাটাও কিন্তু থাকলো না। তখন একটাই যে শেখ হাসিনাকে পতন, শেখ হাসিনার পতনের পর তার আগে 15 বছর ধরে আমরা যে কথাটা শুনলাম যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যার জন্য দেশে বিদেশে পশ্চিমাদের থেকে শুরু করে সব গণতান্ত্রিক মহলের যে কনসার্নটা ছিল, আমরা প্রথম ধাপে সেটা বাস্তবায়ন করে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তখন তারা বুঝবেন যে কোন কোন সংস্কার কী করলে আর ফ্যাসিবাদ আসবে না, কোনটা করলে ভালো হবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম ওইটা বাদ দিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হইলাম। এখন আমিও ধরেন আমরা দুইজন মিলে একটা পার্টি করলাম, পার্টি করে আমরাও গেলাম, আমাদের ম্যান্ডেট কই? আমি যে ওখানে যে একটা সিদ্ধান্ত নিলাম যে এইগুলি করতে হবে, তো এইগুলি যে করতে হবে এটা কি জনগণের সাপোর্ট আছে কিনা? কারণ আমার পরেই তো সাপোর্ট নেই। আমি যদি নির্বাচনের দ্বারা যদি আমার জামানত হারানোর পার্টি হই, তাহলে আমি ফরেন সার্ভিসে যে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি আমার একটা পয়েন্ট পাস করায় নিয়ে আসলাম, এটার বৈধতা কিভাবে থাকলো? এটা তো হয় না, কারণ আপনার যেখানে পার্লামেন্ট আছে, আপনি পার্লামেন্টকে উপেক্ষা করে আপনি কেন গণভোট দিচ্ছেন? গণভোটের তো দরকার নেই। এখন যারা ক্ষমতায় যাবে বা ক্ষমতার বাইরে থাকবে, সব পক্ষই তো হলো এই আন্দোলনের সাথে যুক্ত। তাহলে তো তারাই মানে অনুধাবন করবে যে কি করা উচিত কি করা উচিত না। তার ভিত্তিতে পার্লামেন্টে হবে। পার্লামেন্টে একটা যদি আইন উত্থাপিত হয়, পাশ হয়, তার একটা বৈধতা আছে। আর আপনি যদি এর বাইরে যদি আপনি অধ্যাদেশ আকারে নানান রকম বিষয় চাপায় দেন, এটা তো মনে হবে যে এটা তো ম্যান্ডেট ছাড়া একটা আইন বা পদ্ধতি। তো গণভোটের দরকার ছিল না। গণভোটের যে পয়েন্টগুলি, সেই পয়েন্টগুলি মানে যদি যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে তারা এটা ধারণ করে, বিশ্বাস করে, তাহলে সেটা তারা পার্লামেন্টের মাধ্যমে এটা বাস্তবায়ন করবে। আরেকটি বিষয় একটু যোগ করতে চাই, নাহিদ ইসলাম তিনি বলেছেন যে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত না করলে গণঅভ্যুত্থানকে অস্বীকার করা হবে। এবং আজ একটি গণমাধ্যমের ফেসবুক পেজে 10 ঘন্টা আগে প্রকাশ করা হয়েছে একটি রিলস ভিডিও, যেখানে সাদিক কায়েম কথা বলছেন এবং সেখানে তিনি বলছেন যে গণভোটে না যারা বলবে তাদের ঠিকানা এই দেশে হবে না। তার যে বর্তমান রাজনৈতিক অবস্থা এবং তিনি ডাকসুর ভিপি, তার এই অবস্থান অনুযায়ী তিনি এই কথা বলতে পারেন কিনা? না, এটা তো আরেক ধরনের ফ্যাসিজম। বাংলাদেশে তো আসলে কার্যত এক ফ্যাসিজমের বদলে আরেকটা ফ্যাসিজমের আমরা রূপ দেখছি। সেই রূপের মধ্যে আমরা দেখছি যে মব দিয়ে বিভিন্ন গণমাধ্যম আক্রান্ত করা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান আক্রমণ করা, তারপরে এইটা হলে ওইটা হবে না। আমি তো বললাম তো, আমি তো গণভোটের হ্যাঁ না কোনোটারই পক্ষে না, এই মানে কাঠামোরই আমি বিপক্ষে। তাহলে আমাকে কি বলবেন? তাহলে আমার ঠিকানা হবে না, তাহলে কোথায় হবে? ঠিক করে দিক, আমি সেখানে চলে যাই। আগে তো আওয়ামী লীগ আমাদের বলতো যে পাকিস্তান পাঠায় দে, এখন আমার কোথায় পাঠাবে? ইন্ডিয়ায় পাঠাবে নাকি পাকিস্তানে পাঠাবে? সরকার তো নিরপেক্ষ থাকবে, এখানে তো জনগণ সিদ্ধান্ত নেবে। তাহলে যদি শুধু সরকার সিদ্ধান্ত নিয়ে নেয় হ্যাঁ, তাহলে তো আর নায়ের এটা রাখারই বা দরকার কি? তাহলে তো হ্যাঁ জয়যুক্ত হয়েছে এমনি, তাহলে গণভোটেরই বা দরকার। এটা খুব হাস্যকর হয়েছে বিষয়টা। আর সবচেয়ে বড় কথা কি, পুরো আমি বলি তো গণভোটটা আসলে একটা গণতামাশায় রূপান্তরিত হয়েছে। এটা দরকারই ছিল না। আমার যেখানে দরকার ছিল 15 বছর পর যে মানুষ কিসের জন্য আন্দোলন করছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, যে নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট এসে তারা সরকার গঠন করবে এবং তারা হলো সরকার চালাবে জনগণের মতামত নিয়ে। তো সেটার জন্যই মানে এখন দেখি যে না 100, 200, 300 পয়েন্ট নিয়ে নাকি গণঅভ্যুত্থান হয়েছে। আমি তো এই শুনি নাই, আর কেউ শুনছে কিনা জানি না। শেষের দিকে যখন কি হলো, কোটা নিয়ে আন্দোলন হলো, কিন্তু কোটার আন্দোলনটাও কিন্তু থেমে গেল একটা পর্যায়ে।